সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি কোভিড-19 বৈশ্বিক মহামারীতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে আছো, সুস্থ আছো, নিয়মিত লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো এবং বাবা মার কথা শুনছো। কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অনলাইন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষার রুটিন সিলেবাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি সেভাবে তোমরা নিজকে তৈরি করে নিচ্ছ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে এসেছি। ত্রয়োদশ অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সরকার কি? আজকে আমাদের অধ্যায়ের শিরোনাম আমরা একটু আলোচনা যাই। সরকার কি? তোমরা নিশ্চয়ই ষষ্ঠ অধ্যায়ে পড়ে এসেছো। সরকার হলো রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থ হলো ওই দেশের মুদ্রা ব্যবস্থা বা টাকা পয়সা, আর ব্যাংক হলো কি যেখানে মানুষের আমানত রাখা হয় এবং মানুষ কি করে ঋণ গ্রহণ করে থাকে। এই হলো আজকে অধ্যায়, আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমি পর্ব একে আলোচনা করব সরকারি অর্থ ব্যবস্থা কি, বাংলাদেশ সরকারের আয় উৎসসমূহ এবং ব্যয়ের খাতসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম সরকার অত্যন্ত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ খাত। কেননা কারণ বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের জন্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। তো আমি তোমাদেরকে আরো একটু সহজ করে দিচ্ছি। দেখো, আমি কি একজন মানুষ, যদি আমার কি থাকে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ থাকে কিন্তু আমার মাথা না থাকে, তখন কি আমার কোনো গুরুত্ব আছে? আমার কোনো মূল্য নেই। ঠিক সরকারও যদি রাষ্ট্রের অন্যান্য 4টি উপাদানের মধ্যে 3টি উপাদান যদি থাকে, যদি সরকার না থাকে, তখন সেখানে সরকারের কোনো রাষ্ট্রের কোনো মূল্য থাকে। এই কারণে আমি সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বলেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশ সরকার প্রশাসন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যাংক ব্যবস্থা সহ বহু ব্যবস্থাপনা গড়ে তুলেছে। তার মধ্যে অর্থ এবং ব্যাংক ব্যবস্থা হলো বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি গুরুত্বপূর্ণ খাত। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় একটা প্রশ্ন থাকে, বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি খাত কোনটি বা খাত কয়টি? তোমরা তোমাদের বইয়ের প্রথম অংশে সেখানে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবে। তাহলে বাংলাদেশ সরকারের বৃহত্তম ব্যবস্থাপনা হলো দুটি, অর্থ এবং ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে। সরকারি অর্থ ব্যবস্থা বাংলাদেশ সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে রাষ্ট্রের আয় ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। এই সম্পর্কে অধ্যাপক ডাল্টন বলেছে, রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত আয় ব্যয় ও এদের একটির সাথে আরেকটি সমন্বয় বিধানকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানবো বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কি। তাহলে দেখো, যদি মানুষের আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, পোশাকের প্রয়োজন যদি না হতো, তখন আমরা কেউ আসলে কি করতাম না, আয় করতাম না, বিভিন্ন কাজের সাথে জড়িত হতাম। ঠিক সরকারও তার জনগণের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এই কারণে সরকার বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে কি করে থাকে, আয় করে থাকে। আমরা আরো পড়েছিলাম, তোমরা দেখো, কারণ আয়ের বিপরীত কি? ব্যয়। বিপরীত শব্দ যখন তোমরা পড়েছ, তখন আয়ের বিপরীত ব্যয় করেছি। একটা আরেকটার পরিপূরক। যদি ব্যয় না থাকতো তাহলে আমরা আয় করতাম। নিশ্চয়ই তোমরা জিনিসটা ক্লিয়ার করেছো। তাহলে এখন আমরা দেখি কি বাংলাদেশ সরকারের আয় উৎসসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে বাংলাদেশ সরকারের আয় উৎসকে দুটি ভাগে ভাগ করা হবে। বাংলাদেশ সরকারের আয়ের উৎসকে
দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো কর রাজস্ব, 2 নম্বর হলো কর বহির্ভূত রাজস্ব। তোমরা এটা পড়ে নিও, পরীক্ষায় থাকে অনেক সময় বাংলাদেশ সরকারের আয় উৎসকে কয়টি ভাগে ভাগ করা যায়, ক নাম্বারে থাকে, অবজেক্টিভ থাকে। তাহলে বাংলাদেশ সরকারের আয় উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো কর রাজস্ব আর একটা হলো কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব, তাহলে আমরা জানি কর রাজস্ব কাকে বলে। তাহলে বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তাকে বলা হয় কি কর রাজস্ব। আর তাহলে আমরা কর রাজস্বের খাতে মানে খাতগুলো কোনগুলো, উৎসগুলো কোনগুলো আমরা সেটা দেখি। তাহলে 1 নম্বর হলো বাণিজ্য শুল্ক। তাহলে তোমরা শুল্ক কি আগে সেটা জানো, তোমরা লিখে নিতে পারো। আমি এখানে লিখছি শুল্ক। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি ও রপ্তানির উপর সরকার যে কর ধার্য করে তাকে শুল্ক বলে। তোমরা লিখে নিতে পারো সেটা। তাহলে বাণিজ্য শুল্ক কি? বাণিজ্য শুল্ক সরকারের মানে আয়ের প্রধান উৎস। এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। মানে বাণিজ্য শুল্ক সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস, সেটাও প্রশ্ন থাকে, সেটা আমাদের স্টুডেন্ট আমরা যদি ভুল করে ফেলে। মানে শিক্ষা হলো ব্যয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত, আর মানে বাণিজ্য শুল্ক হলো প্রধান খাত। এই দুটোর মধ্যে বাচ্চারা সমস্যা করে ফেলে। তাহলে বাণিজ্য শুল্ক হলো মানে কি আমদানি রপ্তানি পণ্যের উপর সরকার যে কর ধার্য করে তাকে বলা হয় কি বাণিজ্য শুল্ক। যেমন আমরা যদি কি করি, জাপান থেকে একটা গাড়ি ক্রয় করে নিয়ে আসি, তাহলে কি করে ওই জায়গায় যদি কি করে 3 লক্ষ টাকা দিয়ে আমরা একটা গাড়ি ক্রয় করলাম, আর আমার দেশের ভিতরে যখন মানে ওই গাড়ি প্রবেশ করলো, যে কোনো সমুদ্র বন্দরের গাড়িটা যখন প্রবেশ করবে, তখন সরকারকে কি করতে হবে 3 গুণ টাকা দিতে হবে। ওই অতিরিক্ত যেটা দিবে সেটি হলো কি মানে বাণিজ্য শুল্ক। তারপরে 2 নম্বর অপশন আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার যে কর ধার্য করে তাকে বলা হয় আবগারি শুল্ক। শুধু রাজস্ব সংগ্রহ নয়, মানে ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য সরকার কি করে আবগারি শুল্ক ধার্য করে থাকে। যেমন মানে ক্ষতিকর দ্রব্যগুলো হলো চা, চিনি, তামাক, বিড়ি, সিগারেট, আপিল ইত্যাদি দ্রব্যগুলোর উপর সরকার কি করে তার ভোগকে হ্রাস করার জন্য মানে কি করে আবগারি শুল্ক আরোপ করে থাকে। যেমন আমাদের প্রতি অর্থ বছরে সরকার কি করে আবগারি শুল্ক মানে কি এই ক্ষতিকর দ্রব্যগুলোর উপর মানে কি অতিরিক্ত মাত্রায় শুল্ক আরোপ করে থাকে। তখন কি করে ওই কোম্পানির মালিকরা ওই দ্রব্যগুলো তাদের উৎপাদিত পণ্যের উপরে তারা মানে কি করে অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়ে থাকে। তারপরে আসছে আমাদের আয়কর। আয়কর সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। কারণ সরকার জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর প্রদান করা হয় তাকে বলা হয় কি আয়কর। মানে একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে জনগণের আয় যদি একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে হয়, তখন জনগণকে একটি প্রগতিশীল হারে কি করতে হয় কর দিতে হয়। যেমন ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি, মানে এটা আমি যদি জানি বলছি তোমাদেরকে, মানে সরকার মানে কি করে কোনো ব্যক্তির যদি বেতন বাৎসরিক মানে আয় যদি তার মানে কত 3 লক্ষ টাকা হয়, তখন তাকে 2.5 লক্ষ টাকার পরে 3 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা বাদ দেওয়ার পর অতিরিক্ত যে টাকা মানে 50,000 টাকা ওইটার হারে সরকারকে কি দিতে হবে একটা মানে কর দিতে হবে। সেটা হলো মানে কি আয়কর। আমার জানা মতে সম্ভবত 2.5 লক্ষ টাকা পর্যন্ত মওকুফ করা আছে। তারপরে হলো আয়কর। তারপরে দেখো মূল্য সংযোজন কর। মূল্য কর তোমরা নিশ্চয়ই বুঝতে পারো মূল্যের সাথে কিছু মানে কি করে আরো কিছু সংযোজন করাটাই হলো কি মূল্য সংযোজন কর। আর এই মূল্য সংযোজন করটি বাংলাদেশ কর ব্যবস্থায় মানে ভ্যাট নামে পরিচিত। ভ্যাট নামে
পরিচিত। তোমরা এটার পূর্ণ রূপটা ভালো করে দেখে নেবে, মানে আমি লিখে দিচ্ছি, তোমাদের বইও আছে, VALU ভ্যালু অ্যাডার ADD ট্যাক্স। অনেকে ট্যাক্স বানানটা কিন্তু ই দিয়ে লেখে, আমরা কিন্তু কেটে দেই। যখন মানে ক নাম্বারে আসে, যখন ট্যাক্স বানান ভুল করে তখন আমরা সেখানে এটা কি করি, কেটে দেই। তোমরা TX লিখবে, TX ট্যাক্স। তোমরা এটা বানানটা লিখে নেবে, এটা থাকে পরীক্ষায়। ভ্যাটের পূর্ণ রূপ কি সেটা থাকে পরীক্ষায়। তারপরে আমরা লিখব মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক আমরা যদি অঙ্কের বেলা চিন্তা করি, মানে সম্পূরক মানে কি, দুইটা পূরক। সম্পূরক মানে কি, দুইটা পূরক। তাহলে সম্পূরক কত, 180 ডিগ্রি। আর পূরক মানে কত, 90 ডিগ্রি। মানে দুইটা পূরক না, কিন্তু না। অর্থনীতি ভাষায় আমরা যদি বলতে, সরকার কি করে অনেক ধাপের উপর বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক এবং মানে কি ব্যাট আরোপের পর আরো অতিরিক্ত কিছু কি করে থাকে, মানে কর আরোপ করে থাকে, সেটা হলো কি সম্পূরক শুল্ক। তারপরে আসছে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ভূমি ভূখণ্ডের জন্য সরকারের যে আমরা যে খাজনা প্রদান করে থাকি তাকে বলা হয় কি, ভূমি রাজস্ব। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার কারণে সরকার সেখান থেকে মানে হচ্ছে কিছু আয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখি আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে মানে বিগত কয়েক বছরের তুলনায় মানে ইদানিং এসে মানে সরকার বহুগুণ মানে কি করছে, মানে কি ভূমি রাজস্ব বৃদ্ধি করে দিয়েছে। তারপরে আসছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। নন জুডিশিয়াল স্ট্যাম্প অনেক মামলা মোকদ্দমা এবং মানে কি বিভিন্ন কাজের জন্য, মামলা মোকদ্দমার জন্য মানে কি করা হয়, অথবা জমি রেজিস্ট্রি করার জন্য সেখানে কি করা হয়, মানে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে, সেখান থেকে সরকার আয় করে থাকে। তারপরে আসছে রেজিস্ট্রেশন। মানে রেজিস্ট্রেশন থেকে সরকার আয় করে থাকে। যেমন আমরা জমি জমা কিনি অথবা কি করে মানে বিভিন্ন ব্যবসায়ীতে মানে আমরা কি করে রেজিস্ট্রেশন করে থাকি, সেগুলো যখন মানে রেজিস্ট্রেশন করা হয় তখন সেখান থেকে সরকার কি করে থাকে, আয় করে থাকে। তারপরে আসছে যানবাহন কর। সরকার বিভিন্ন যানবাহন নিবন্ধন করার জন্য মানে কি যখন লাইসেন্স প্রদান করে তখন সেখান থেকে সরকার কি করে থাকে, আয় করে থাকে। তারপরে আসছে মাদক শুল্ক। মাদক শুল্ক থেকে সরকার আয় করে থাকে। যেমন মানে আমি মানে আবগারি শুল্কের মধ্যে বলেছিলাম, মানে মাদক শুল্কগুলো থেকে মানে সরকার কি করে থাকে, আয় করে থাকে। এই জিনিসটা আরো ডিটেইলস আলোচনা করা দরকার। তোমরা নিশ্চয়ই বড় ধীরে ধীরে আরো কিছু বুঝতে নেবে। আমি ডিটেইলস ওই কথাটা আমি একটু আলাপ করলাম। তারপরে বিদ্যুৎ শুল্ক। বিদ্যুৎ শুল্ক মানে বিদ্যুৎ খাত থেকে সরকার কি করে একটা আয় করে থাকে। আমরা প্রত্যেকে আমাদের বিদ্যুৎ বিলের দিকে যদি খেয়াল করি, সেখানে মানে কি করে সরকার যদি 100 টাকা বিল আসে সেখানে আরো 25 টাকা আমাদেরকে কি করতে হয়, অতিরিক্ত দিতে হয়। আর ওইটা থেকে সরকার কি করে থাকে, আয় করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জেনেছিলাম কর রাজস্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এখন আলোচনা করব বাংলাদেশ সরকারের আয়ের দ্বিতীয় উৎস আলোচনা করব, কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব কাকে বলে? মানে বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে। আর এই উৎস মানে এটাকে বলা হয়, এই উৎসগুলোকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। হলো লভ্যাংশ ও মুনাফা। বাংলাদেশ সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মানে কি বছরের একটা নির্দিষ্ট সময় কি করে লভ্যাংশ মুনাফা আয় করে থাকে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক, বীমা কোম্পানিগুলো, আর অআর্থিক প্রতিষ্ঠানগুলো পার্ক, চিড়িয়াখানা, মানে কি এই মানে কি এগুলো থেকে সরকার কি করে বছরের একটা নির্দিষ্ট সময় লভ্যাংশ মুনাফা আয় করে থাকে। 2 নাম্বার হলো সুদ। সরকার বিভিন্ন জনগণ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে, আর ওই ঋণ থেকে সরকার কি করে আয় করে থাকে। তারপরে আসছে অর্থনৈতিক সেবা। অর্থনৈতিক সেবা সরকার জনগণকে কিছু অর্থনৈতিক সেবা প্রদানের মাধ্যমেও সেখানে আয় করে থাকে।
যেমন পর্যটন শিল্প, ভ্রমণ, সেবা, চিকিৎসা সেবা ইত্যাদি খাত থেকে সরকার কি করে একটা আয় করে থাকে। তারপরে আসছে ডাক বিভাগ। ডাক বিভাগ কিন্তু সরকারের অধীনে পরিচালিত হয়, সেখান থেকে সরকার কি করে থাকে আয় করে থাকে। এখন কিন্তু ডাক বিভাগটা অত্যন্ত মানে কি প্রায় ব্যবহৃত হচ্ছে না, কারণ এখন মানুষ আমরা কি মোবাইলের মাধ্যমে মানে সেগুলো মানে কি করছে মুহূর্তের মধ্যে খবরাখবর জেনে যায়। এখন কিন্তু ডাক বিভাগ অত্যন্ত জমজমাট ছিল। তারপরে আসছে তার ও টেলিফোন। তার ও টেলিফোন সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় সরকার সেখান থেকে কি করে আয় করে থাকে। আগে একসময় ল্যান্ডফোনের ব্যবহার ছিল, এখন কিন্তু ল্যান্ডফোন নাই, এখন মানুষ কি করছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ করে। তারপরে সরকার সেখান থেকে মানে বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে সেগুলো ব্যবহৃত হয়, সেখান থেকে সরকার কি করে আয় করে থাকে। তারপরে আসছে তার ও টেলিফোন। তারপরে 6 নম্বরে আসছে রেলওয়ে। রেলওয়ে সরকারের আয় অত্যন্ত মানে কি একটা গুরুত্বপূর্ণ খাত, কিন্তু সরকার সেখানে মানে কি করে কিছু অসাধু কর্মকর্তার কারণে সেখানে কি করে বেশিরভাগই মানে মানে ভর্তুকি দিয়ে থাকে। আর ভর্তুকিটা মানে হলো ঘাটতি। যেমন আমি একটা মার্কার যদি তোমার কি করলাম, আমি 40 টাকা দিয়ে ক্রয় করে আনলাম, আমি সেখানে কি করলাম তোমাদের স্বার্থে আমি কি করলাম সেখানে 30 টাকা করে যদি বিক্রি করি, তাহলে আমি প্রতি কলমে কি করলাম 10 টাকা কি করলাম ভর্তুকি দিলাম বা ঘাটতি দিলাম। তারপরে 7 নম্বরে আসছে বন। বাংলাদেশ সরকার বনাঞ্চল থেকে মানে বন থেকে প্রচুর অর্থ আয় করে থাকে। যেমন বনাঞ্চলের মানে কি বাঁশ, কাঠ, জ্বালানি, খনিজ সম্পদ, মধু, মোম ইত্যাদি থেকে বিক্রয়ের মাধ্যমে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপরে 8 নাম্বার ভাড়া ও ইজারা। ভাড়া ও ইজারা। ভাড়া বুঝি আমরা যেখানে ভাড়া থাকতেছি, আমরা বিভিন্ন জনে আমরা মানে কি বাসা বাড়িতে ভাড়া থাকি, মানে যে কোনো সময় আমাদেরকে কি করতে পারে বলে দিতে পারে, আমাদেরকে বাসা ছেড়ে দেওয়ার জন্য বলতে পারে। ভাড়াটা হলো শর্ট সময়ের জন্য, আর ইজারাটা হলো মানে কিছু শর্ট আবার কিছু দীর্ঘ সময়ের জন্য, মানে স্বল্প সময় এবং দীর্ঘ সময়ের জন্য সেখানে করা হয়। যেমন মানে পাকিস্তান ট্যুরে পাকিস্তান সরকার মানে জনগণের মানে কি সেবা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন নির্মাণ করেছিল, ওই অঞ্চলের সুবিধা করার জন্য সরকারি মালামাল রেখে সেখানে মানুষকে মানে সেবা দেওয়ার জন্য। কিন্তু যখন দেশ স্বাধীন হয় তখন তারা চলে যায় সরকার, মানে পরবর্তী সরকার, স্বাধীনতা পরবর্তী সরকার সেগুলো কি করে ব্যবহার করে। আর এখন মানে সেই গোডাউনগুলো সেগুলো গোডাউন নামে পরিচিত, আর সেগুলো মানে গোডাউনগুলো কি করছে ব্যক্তি বিশেষের কাছে করে ভাড়া দেওয়া হয়েছে। আর ইজারা তোমরা জানো, আমরা যখন আমাদের মানে যখন কোরবানি ঈদ আসে তখন আমরা দেখি যে মানে কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি জায়গা, খোলা জায়গার মধ্যে সেখানে কি হয় গরুর হাট। আর এই গরুর হাট বসার জন্য মানে সরকারের প্রতিনিধি সে প্রত্যেক উপজেলাতে কি থাকে, উপজেলা যে নির্বাহী কর্মকর্তা থাকে তার থেকে মানে কি করে মানুষ সেখান থেকে মানে ইজারা নিয়ে আসে মানে সেখানে কি করে মানে তারা গরুর হাট বসে মানে তারা মানে কি করে বিক্রি করে। এটা হচ্ছে অল্প সময়ের জন্য। আর দীর্ঘ সময়ের সময় যেমন সরকারি সম্পত্তি, যেমন আমাদের জনসাগরের কথা আমরা যদি বিবেচনা করি, কিন্তু এটাও কিন্তু সরকারি সম্পত্তি, কিন্তু সেখানে মানে কি হয়তো মানে সিটি কর্পোরেশন আন্ডার সিটি কর্পোরেশনের যিনি মেয়র থাকবেন ওনার থেকে অথবা মানে কি থাকবে জেলা প্রশাসক থেকে সেখানে মানে কিছু ব্যক্তি সেখানে করে ইজারা নিয়ে এসে মানে সে দীর্ঘ সময়ের জন্য ইজারা নিয়ে আসছে এবং সরকার কি দিচ্ছে তার বিনিময়ে কিছু মূল্য দিতে হচ্ছে, সেখান থেকে সরকার একটা আয় করে থাকে। তারপরে 9 নাম্বার জরিমানা, দণ্ড, বাজেয়াপ্ত করো। জরিমানা বুঝো, যদি কিছু আমি কি করি অপরাধ করে থাকি তাহলে সেটার জন্য কি দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। দণ্ড, কেউ কোনো অপরাধী যদি জরিমানা দণ্ড, কোনো অপরাধী যদি তার নামে কি করে কেউ মামলা করে সে যদি দোষী সাব্যস্ত হয়, অপরাধী হয়, তখন তাকে মানে জরিমানা দুইটাই দিতে হয়। অথবা আমরা যখন দেখি ভ্রাম্যমাণ আদালত মানে কি মোবাইল কোর্টগুলো বিভিন্ন হসপিটাল, বিভিন্ন মানে কি খাদ্য জগৎ মানে দোকানগুলোতে মানে কি করে অভিযান চালায় বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে মানে কি করে তারা একটা যে জরিমানা করে সেখান থেকে সরকার আয় করে। আর বাজেয়াপ্তকরণ জিনিস হলো সরকার মানে কি করবে, সরকারকে ফাঁকি দিয়ে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ পায় মানে কি করে সম্পত্তি পাহাড় করে থাকে,
পরোক্ষে সরকার যখন জানতে পারবে যে মানে সে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছে, তখন সরকার কি করবে, তাকে বিভিন্ন তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে তার থেকে তাকে যদি প্রমাণিত হয় যে সে হ্যাঁ আসলে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছে, তখন সরকার যদি ওই ব্যক্তি যদি কি করে তার অপরাধ স্বীকার না করে অথবা সরকারকে যে ফাঁকি রাজস্ব ফাঁকি দিয়েছে ওইটার পরিশোধ না করে, তখন সরকার তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। অথবা আমি যদি কোনো ব্যক্তির নামে কি করলাম মামলা করলাম, মানে সে গুরুতর অপরাধ করলো, মানে কি করলো আমি মামলা করে দেবো, কিন্তু মামলা করার পরও সে যদি মামলাতে উপস্থিত না হয়, তখন একটা পর্যায়ে মামলার তার অনুপস্থিতি মামলা কি হয়ে যাবে, রায় হয়ে যাবে। রায় হওয়ার পরেও যদি সে মানে কি করে মানে কোর্ট সারেন্ডার না করে, তখন তার থেকে কি করা হবে, তার যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্তকরণ করে নিয়ে বাজেয়াপ্তকরণ করে নেবে সরকার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব আরেকটা দেখব 10 নম্বরে দেখব টোল ও লেভি, অত্যন্ত গুরুত্বপূর্ণ টোল ও লেভি। টোল হলো আমরা যখন দেখো মানে কি সড়ক পথে বিভিন্ন জায়গায় যাই, তখন মানে যদি ব্রিজ থাকে তখন ওই ব্রিজের কাছাকাছি গেলে ওই জায়গায় কিন্তু আমাদের গাড়িগুলো কি করে স্টে করে, স্টে করলে আমাদের ড্রাইভার দেখে আমরা কি করে মানে ওই যেখানে স্টে করে তাদেরকে কি করে টাকা দেয়, তখন তাদের একটা রিসিপ্ট দিয়ে দেয়। মানে এটা কিন্তু সরকার মানে সড়ক পথ অথবা বিভিন্ন মানে কি ব্রিজ পোল কালভার্ট থেকে সরকার কি করে যে আয় করে থাকে, সেটাকে বলা হয় টোল। আর লেভি হলো বিশেষ বিশেষ সময় সরকার জনসাধারণের উপর যে কর ধার্য করা হয়, মানে বিশেষ সেটা হলো কি লেভি। যেমন আমাদের পদ্মা সেতু কথা। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা সরকারের আয়ের উৎসগুলো জেনেছি, এখন আমরা জানবো ব্যয়ের উৎসগুলো কি সরকারের। সরকারের ব্যয়। আমি প্রথমে বলে দিচ্ছি সরকার কেন মানে কি করে আয় করে, মানে ব্যয় আছে বিদেশ সরকার আয় করে। এখন আমরা যদি মানে একটা ব্যয় উৎস প্রতিরক্ষা খাত, প্রতিরক্ষা মানে প্রতিরক্ষা বাহিনী কাজ, তাহলে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীকে বলা হয় প্রতিরক্ষা বাহিনী। তাদের পিছনে সরকার মানে সরকার ব্যয় প্রধান খাত হলো প্রতিরক্ষা খাত। তাহলে আর তাদের পিছনে সরকার তাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা মানে মানে যুদ্ধাস্ত্র ক্রয় এবং মানে কি সাজ সরঞ্জাম ক্রয়ের জন্য সরকার কি করে তাদের পিছনে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপরে আসছে বেসামরিক প্রশাসন। সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভাগ সমূহ মানে বেতন ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা এবং উন্নয়নের জন্য প্রচুর অর্থ কি করতে তাকে ব্যয় করতে হয়। তারপরে আসছে 3 নম্বর শিক্ষা। আমরা দেখো শিক্ষা মানে সরকারের ব্যয় গুরুত্বপূর্ণ খাত। প্রতিরক্ষা হলো প্রধান খাত ব্যয় আর শিক্ষা হলো মানে কি গুরুত্বপূর্ণ খাত। এই দুটোর মধ্যে সমস্যা করে দিলে আমরা এই দুটো ভালো করে তোমরা দেখে নিবে। প্রতিরক্ষা খাত হলো প্রধান খাত আর শিক্ষা হলো গুরুত্বপূর্ণ খাত। মানে শিক্ষা একটি দেশকে যদি মানে আমরা উন্নতি শিখরে পৌঁছাতে যাই, তখন তার মানে কি করতে হবে, ওই দেশকে মানে প্রধান শর্ত হলো তার ওই দেশের জনগণকে শতভাগ মানে কি করতে হবে, শিক্ষিত হতে হবে। কিন্তু এই শিক্ষা খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। যেমন কি করে আমাদেরকে বিনামূল্যে বছরের প্রথম বিনামূল্যে বই বিতরণ করতেছে, এই বই বিতরণের মানে পিছনে যারা কাজ করছে তাদেরকে বেতন দিচ্ছে, মানে উপবৃত্তি প্রদান করতেছে, তারপর উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করতেছে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে, বিভিন্ন নতুন নতুন স্কুল শিক্ষা মানে বিদ্যালয় স্কুল কলেজ মানে কি প্রতিষ্ঠা করতেছে, মানে বেসরকারি শিক্ষকদেরকে বিভিন্নভাবে অনুদান দিচ্ছে। এই মানে এই খাতে সরকার অত্যন্ত কি করে মানে ব্যয় সবচেয়ে বেশি করে থাকে। তারপরে 4 নাম্বার শিক্ষা খাত, স্বাস্থ্য খাত। সরকার যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই যে সময়টা এখন অত্যন্ত মানে কি সরকার প্রচুর মানে কি অর্থ ব্যয় করতেছে, মানে বিভিন্ন মানে কি মানে হাসপাতাল প্রতিষ্ঠা, মানে বিভিন্ন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, মাতৃস্বাস্থ্যের জন্য, শিশু স্বাস্থ্যের জন্য সরকার কি করে এখানে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপরে আসছে কৃষি, মৎস্য ও পশু। আমরা যে সেক্টরে মানে কি করি না কাজ করি কিনা, কিন্তু আমাদের দেশের মানে
আয় সিংহভাগ কিন্তু কৃষি খাত থেকে আসে। আর এই কিন্তু সরকার কি করে প্রচুর অর্থ মানে প্রতি বছর তাকে ব্যয় করতে হয়। তারপরে আসছে বৈদেশিক সম্পর্ক। বৈদেশিক সম্পর্ক মানে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন এবং দেশের জনগণের মানে কি দেশের জনগণের জন্য সেবা করার জন্য প্রত্যেকটা মানে দেশে কি করে তার মানে বিদেশে কি করে দূতাবাস স্থাপন করে, আর তাদের পিছনে সরকার প্রচুর অর্থ মানে কি করে থাকে ব্যয় করে থাকে। তারপরে আসছে 7 নাম্বার ঋণ ও শোধ। ঋণ ও শোধ সরকার মানে কি করে দেশকে সুস্থভাবে পরিচালনার জন্য বা দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকার মানে দেশের অভ্যন্তর অথবা মানে বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে কি করে ঋণ নিয়ে থাকে। আর এই ঋণগুলো পরিশোধ করার জন্য পরিশোধ মানে কি আসল এবং তাদের সুদ প্রদান করার সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপরে 8 নাম্বার হলো অবসরভাতা। সরকারি মানে কি কর্মকর্তা কর্মচারী যারা অবসরে যায় তাদের ভাতা এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তারা প্রচুর অর্থ মানে কি করে থাকে ব্যয় করে থাকে। তারপরে 9 নাম্বার পুলিশ আনসার বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ ও আনসার বাহিনী অত্যন্ত কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানে এবং সীমান্ত চোরাচালান বন্ধ এবং সীমান্ত পাহারার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ কি করে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে থাকে। তাদের পিছনে সরকার কি করে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপরে 10 নাম্বার বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ ও কারা বিভাগ সরকার বিচার বিভাগ যারা পরিচালনা করে মানে কি বিচারক থেকে শুরু করে মানে কি ব্যাংক সহকারী এবং কারা বিভাগ যারা পরিচালনা করে তাদের পিছনে সরকার একটা মানে কি করে আয় ব্যয় করে থাকে। 11 নাম্বার রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। সরকার দেখো মানে যারা বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব আদায় করছে মানে বাণিজ্য শুল্ক, তারপরে আবগারি শুল্ক, ভূমি রাজস্ব মানে যারাই আদায় করতেছে ওই লোকদের পিছনে সরকার কি করে মানে তাদের দ্বারা আয় করছে আবার তাদের পিছনে আবার ব্যয় করতেছে। 12 নাম্বার সমাজ কল্যাণমূলক কাজ। সরকার প্রতি বছর যেমন বিভিন্ন মসজিদ মন্দির মানে শিক্ষা প্রতিষ্ঠানের মানে উন্নয়নের জন্য সংস্কারের জন্য প্রচুর টাকা কি করে ব্যয় করে থাকে। তারপরে হলো 13 নাম্বার হলো অপ্রত্যাশিত আয়। অপ্রত্যাশিত আয় তোমরা জানো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, আর সেখানে প্রতি বছরে বন্যা, খরা, মহামারী, জলোচ্ছ্বাস মানে ঘূর্ণিঝড় ইত্যাদি মতো মানে কি প্রাকৃতিক দুর্যোগ করে থাকে। সরকার এই দুর্যোগ মোকাবেলার জন্য ও মানে কি করে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করি তোমরা মানে আমার ক্লাসটা দেখবে এবং তোমাদের বইয়ের সাথে সেগুলো মিলিয়ে নিয়ে ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।